ডোনাল্ড ট্রাম্পকে কাঁপিয়ে জি-20 বৈঠক কার্যত জমিয়ে দিল ভারত। কারণ এই জি-20 বৈঠকের দিকে আন্তর্জাতিক স্তরের কিন্তু নজর ছিল, কারণ প্রথম থেকেই এই জি-20 বৈঠককে বয়কট করেছিল আমেরিকা। শুধু বয়কট নয়, ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন যেন আমেরিকাকে ছাড়া এই জি-20 বৈঠক না হয়। এমনকি একটা সময় ট্রাম্পের প্রশাসন পরিষ্কার বলেছিল, আসলে জি-20 এই বৈঠক যদি হয় তাহলে ধরে নেওয়া হবে গোটা বিশ্ব যে সকল দেশ এই জি-20 বৈঠকে পার্টিসিপেট করবে তারা আমেরিকা বিরোধী এবং আমেরিকা তাদের বিপক্ষে কড়া অ্যাকশন নেবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি এবং হুঁশিয়ারি সত্ত্বেও কালকে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে যেভাবে জি-20 সামিট কমপ্লিট হলো এবং যেভাবে ডিক্লারেশন ঘোষণা হলো, তাতে একটা জিনিস পরিষ্কার, এই ট্রাম্পকে কিন্তু আর কেউ পাত্তা দিচ্ছে না। হুমকি, হুঁশিয়ারি, ভয়, ভীত সন্ত্রস্ত হওয়া কোনো মনোভাবই আমেরিকাকে দেখে আর কারুর হচ্ছে না। যে ঘটনা কালকে সামনে এসছে সেখানে 122 পয়েন্টের একটি ডিক্লারেশন ঘোষণা করা হয়েছে এবং আরো শুনলে অবাক হবেন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নিজে জি-20 বৈঠক অ্যাটেন্ড করেন এবং একাধিক ভিডিও সামনে এসছে যেখানে নরেন্দ্র মোদীকে ঘিরে উত্তেজনা ছিল চরমে এবং ভারতের যে গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড পলিটিক্সে, সেটাও কিন্তু বারবার এস্টাবলিশড হয়েছে বিভিন্ন ছবি ভিডিওতে। এবং ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6টি নতুন ইনিশিয়েটিভ কথা বলেন, সেগুলোও কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এই জি-20 সামিট আসলে গোটা বিশ্বের কাছে একটা জিনিস বুঝিয়ে দিল যে গ্লোবাল পাওয়ার কিন্তু শিফট হচ্ছে। গ্লোবাল সাউথকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে গ্লোবাল সাউথের দেশগুলোকে সে অর্থে গুরুত্ব দেওয়া হতো না, পুরো বিশ্বটাই আমেরিকা কেন্দ্রিক ছিল। আমেরিকার সঙ্গে ইউরোপের একাধিক দেশ অ্যাটাচ ছিল, ফলে ইউরোপ এবং আমেরিকাই এই বিশ্বের রক্ষাকর্তা বিধাতা অনেকে ভাবছিলেন। কিন্তু এখনকার দিনে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ভারতও যে প্রভাবশালী একটা রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার কিন্তু জানান এই জি-20 সামিট কিন্তু দিয়ে দিল। দেখুন, এই জি-20 সামিট প্রথমবার এবার আফ্রিকায় অনুষ্ঠিত হলো। 122টি পয়েন্টের একটি ডিক্লারেশন ঘোষণা করা হয়েছে এবং একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে গ্লোবাল পাওয়ার শিফট হয়েছে জি-20 সামিটে। আমেরিকা অফিসিয়ালি কি জানিয়েছিল? আমেরিকা অফিসিয়ালি জানিয়েছিল সাউথ আফ্রিকায় নাকি মাইনরিটি যে আফ্রিকান সম্প্রদায় আছে তাদের উপর অত্যাচার হচ্ছে। অর্থাৎ আমেরিকা অফিসিয়ালি বলেছিল আফ্রিকার মাইনরিটির উপর যেহেতু অত্যাচার করা হচ্ছে সাউথ আফ্রিকায়, তাই কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প এই জি-20 সামিটে অংশগ্রহণ করবেন না। আসলে এই যে ভাওতাবাজি যে এখন খুব সহজে সাধারণ মানুষ ধরে ফেলে, তা হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি বুঝতে পারছেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেননি যে তাকে ছাড়া এই জি-20 সামিট হয়ে যাবে। ভেবেছিল আমেরিকা আসছে না তো আমরা একটু পিছিয়ে দিই, ফলে ডোনাল্ড ট্রাম্পকে একটুখানি অনুযোগ করি, আমরা বলি যে আসুন ভাই, আপনাকে ছাড়া তো এর আগে কখনো হয়নি, আপনি না এলে করা সম্ভব হবে না। আনঅফিসিয়াল যদি কারণ দেখেন তাহলে দেখবেন আমেরিকার পক্ষ থেকে এই জি-20 সামিটের কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে। কারণ বর্তমানে আমেরিকা জি-20 অনেক ডিক্লারেশনকে নিয়ে সিরিয়াসলি কখনো ভাবতে চায়নি। যেমন ধরুন, এবছর কথা হয়েছে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে, ডেপ্থ রিলিফকে নিয়ে, মিনারেলস ভ্যালুকে নিয়ে, কিছু ক্ষেত্রে কথা হয়েছে গ্লোবাল রিফর্মেশনকে নিয়ে। এই সমস্ত ইস্যু নিয়ে আমেরিকা কিন্তু স্পিকটি নট, অর্থাৎ তারা বুঝেছিলেন যে আসলে এই ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করা মানে এগুলো সবকটাই আমেরিকার বিপক্ষে যেতে পারে এবং গোটা বিশ্বের প্রায় বড় সমস্ত রাষ্ট্র একসঙ্গে মিলে আমেরিকার বিপক্ষে ষড়যন্ত্র করছে, ফলে আমরা এই জি-20 সামিট যাব না। এবার সামনে যে কথাগুলো তারা বলেছেন যে আমরা মাইনরিটির প্রতিবাদ জানাচ্ছি, আফ্রিকাতে মাইনরিটির প্রতিবাদ হচ্ছে, এই কথাগুলোর কোনো গুরুত্ব আন্তর্জাতিক স্তরে নেই, তা সকলে বুঝে গেছেন। ফলে জি-20 সামিট হয়েছে এবং আমেরিকার ডিপ্লোম্যাটিক স্তরে যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তা কিন্তু এস্টাবলিশ হয়ে যায়। পাশাপাশি এই মুহূর্তে যে ডিক্লারেশন ঘোষণা করা হয়েছে 122 পয়েন্টের, আমেরিকা ছাড়া প্রায় সব দেশই কিন্তু এই জি-20 সামিটে অংশগ্রহণ করেছিলেন এবং আর্জেন্টিনা ছাড়া প্রায় সব দেশই এই ডিক্লারেশনে কিন্তু সই করেছেন। এবার আমি পয়েন্ট করে বলছি যে এই পার্টিকুলার ডিক্লারেশনে উল্লেখযোগ্য পয়েন্ট ঠিক কোনগুলো। দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে সেটা হলো ক্লাইমেট চেঞ্জ এবং রিনিউয়েবল এনার্জির প্রতি বিশ্বের সমস্ত দেশ গুরুত্ব দেবে। বর্তমান সময় যা অত্যন্ত প্রয়োজন, যেভাবে পৃথিবীর আবহাওয়া বদলাচ্ছে, আমরা যদি আমাদেরকে না থামাই গোটা বিশ্ব অন্ধকারের অন্ধকূপে চলে যাবে, তা সকলেই জানেন।
এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে গোটা বিশ্বের সমস্ত তাবড় দেশ একযোগে বলেছে আমরা এই বিষয়ে এবার ইনভেস্ট করব এবং এই রিনিউয়েবল এনার্জিকে আমরা অনেক বেশি প্রমোট করব। সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা দিক। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছুই সিরিয়াসলি ভাবে না, উল্টে হুতে যে ইনভেস্টমেন্ট আমেরিকা ছিল সেটাও বন্ধ করে দেওয়ার মতো জায়গায় চলে গেছে তারা। 2 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা হচ্ছে তার ডেপ্ট রিলিফ। বিশ্বের বহু প্রভাবশালী দেশ এখন ঋণের ফাঁদে জর্জরিত এবং এই ঋণ তারা কোথা থেকে নিয়েছেন? সব ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ব্যাংক ডেভেলপমেন্ট থেকে, IMF থেকে, বড় বড় জায়গা থেকে তারা ঋণ নিয়ে রেখেছেন। এই ডেপ্ট রিলিফ এই মুহূর্তে এই জন্যই প্রয়োজন কারণ বিভিন্ন জায়গায় এই ট্রেড পলিসির জন্য দেখা যাচ্ছে সমস্ত দেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ফলে এই মুহূর্তে ডেপ্ট ওরিয়েন্টেড বোঝা যদি তাদের মাথায় থাকে তাহলে বিভিন্ন দেশের সামাজিক স্ট্রাকচার ভেঙে পড়তে পারে। ফলে সেখানে ডেপ্ট রিলিফ নিয়ে কিন্তু সমস্ত দেশ একযোগে একটি সিদ্ধান্তে আসবে, এই কথা কিন্তু G20 ডিক্লারেশনে আছে। 3 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা হয়েছে তা হলো ক্রিটিক্যাল মিনারেলস। দেখুন, ক্রিটিক্যাল মিনারেলস ইস্যুতে চায়না কিন্তু সকলকে ডমিনেট করছে, কারণ গোটা বিশ্বে এখন 80%-এর বেশি যে ক্রিটিক্যাল মিনারেলস ব্যবহার হয় তা কিন্তু চায়না সাপ্লাই করে। ক্রিটিক্যাল মিনারেলস ছাড়া আপনি গাড়ি তৈরি করতে পারবেন না, গাড়ির ব্যাটারি পারবেন না, ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট তৈরি করতে পারবেন না। ফলে চায়না এই সুযোগটি কিন্তু নিয়ে নিজেদের মতো করে অস্ত্র হিসাবে এই ক্রিটিক্যাল উইপেন্সকে, মিনারেলসকে ব্যবহার করছে। আমেরিকা কিছুটা ডেডলক ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকাও কিন্তু সেই জায়গাতেই পড়ে আছে। বিশ্বের যত দেশ ক্রিটিক্যাল মিনারেলস বিক্রি করে তার মেন খনিজটা কিন্তু তারা আফ্রিকা থেকে কালেক্ট করে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আফ্রিকা থেকে অত্যন্ত সস্তায় এই মিনারেলসটি কিনছে কিন্তু চড়া দামে বিক্রি করছে। ফলে এই ক্রিটিক্যাল মিনারেলস এর সঙ্গে আরেকটি পয়েন্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভ্যালু অ্যাডিশন। এখানে বলা হয়েছে আফ্রিকাতে যে ক্রিটিক্যাল মিনারেলস পাওয়া যাচ্ছে তার ন্যায্য মূল্য সেট আপ করতে G20 সমস্ত দেশ এখন একযোগে কাজ করবে এবং এর একটা সঠিক দাম হওয়া উচিত। 5 নম্বর যে বিষয় নিয়ে কথা হয়েছে তাহলে গ্লোবাল গভর্নেন্স রিফর্ম, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে বুঝবেন কেন আমেরিকায় G20 এই মিটিংকে বয়কট করেছে। গ্লোবাল যে কমিউনিটিগুলো আছে যেমন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো কারা চালায়? এক কথায় উত্তর যদি দিই, আমেরিকা চালায়। এই যে UN বা রাষ্ট্রসংঘ ছাড়া বাকি সব জায়গাতেই ডমিনেন্স কিন্তু আমেরিকার দেখা যায়। আর রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মেম্বার সেই প্রথাগত নিয়ম অনুসারে ঐতিহাসিক পিরিয়ড থেকে 5টি রাষ্ট্র, এর বাইরে কেউ ভেটো পাওয়ার জারি করতে পারে না, ডিবেট ডিক্লেয়ার করতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ, নন পার্মানেন্ট মেম্বারের একটা ভূমিকা জাতিসংঘে আছে বটে, কিন্তু পার্মানেন্ট মেম্বারের মতো সে ভূমিকা কিন্তু কার্যকারী নয়। ফলে আজকের দিনে দাঁড়িয়ে পরিবর্তিত পরিস্থিতিতে বারবার ভারত দাবি করেছে যে রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মেম্বার সংখ্যা বাড়াতে হবে, ভারতকে ভেটো পাওয়ার দিতে হবে, কারণ ভারত এই মুহূর্তে কোনো রাষ্ট্রের থেকে পিছিয়ে নেই। মিলিটারি পাওয়ারে বলুন, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বলুন, সব জায়গাতে ভারত পার্মানেন্ট মেম্বার হওয়ার যোগ্য দাবিদার। আর এখানেই কিন্তু আজকে G20 বৈঠকে রিফর্মেশনের কথা বলা হয়েছে যে সমস্ত জায়গায় আমেরিকার ডমিনেন্স আলটিমেটলি মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরিতে বাধা সৃষ্টি করছে, যেটা ডোনাল্ড ট্রাম্প চান। ডোনাল্ড ট্রাম্প মনোপলি চান, কিন্তু G20 সমস্ত দেশ মাল্টিপোলার ইউনিভার্স তৈরি করতে চান এবং এই জন্য কিন্তু আমেরিকা প্রথম থেকে বুঝেছে এই মিটিংয়ে অংশগ্রহণ করলে তারা সমস্ত রাষ্ট্রের সমবেত প্রয়াসের বিপক্ষে কথা বলতে পারবে না, ফলে নিজেদেরকে উইথড্র করে নিয়েছে। পাশাপাশি ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস নিয়ে কথা হয়েছে, পিস অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা হয়েছে। নরেন্দ্র মোদী 5টি নতুন ইনিশিয়েটিভের কথা বলেছেন, ইনফ্যাক্ট 6টি ইনিশিয়েটিভের কথা বলেছেন, যার মধ্যে একটি হলো ট্র্যাডিশনাল নলেজ। সেই ট্র্যাডিশনাল নলেজকে আমাদের সংরক্ষণ করতে হবে। দেখুন, এই টাইপের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 বৈঠকে গিয়ে বলবেন, আমার কাছে আনএক্সপেক্টেড অন্তত ছিল। বিশ্বের কোনো লিডারই হয়তো এই রকম ভাবনা চিন্তার প্রয়াস করেনি। ট্র্যাডিশনাল নলেজ মানেটা কি? দেখুন, আমাদের প্রাচীন সময় থেকে এমন কিছু শাস্ত্র ছিল যেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করিনি, যেমন আয়ুর্বেদ শাস্ত্র, হোমিওপ্যাথি। এই যে পুরোনো দিনের কালচারাল এই হেরিটেজগুলো, যেগুলো জ্ঞানের আধারে আমাদের সামনে বিভিন্ন সময় প্রেজেন্ট করা হয়েছিল কিন্তু কালের নিয়মে হারিয়ে গেছে, সেই পার্টিকুলার জিনিসগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আজকে ভারতের নির্দিষ্ট কিছু কালচারাল হেরিটেজ আছে, ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি, ভারতের এত রিচ, এত সমস্ত ইতিহাস, ফলে সমস্ত কিছুকে রিফর্ম করার প্রয়োজনীয়তা আছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। বিশ্বের সমস্ত দেশেরই এই ধরনের কিছু কালচারাল ওরিয়েন্টেড
নলেজ ওরিয়েন্টেড কিছু জিনিসপত্র আছে যেগুলো সময়ের নিয়মে হারিয়ে গেছে, সেগুলো যদি সব দেশ নতুন করে সংরক্ষণ করে, তাহলে এই গোটা বিশ্বের লাভ, আমাদের পরবর্তী প্রজন্মের লাভ, আমাদের পরবর্তী প্রজন্মের লাভ, সেটা কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন। আফ্রিকা স্কিলস মাল্টিপ্লায়ার, এখানে বলা হয়েছে আফ্রিকার এই মুহূর্তে প্রয়োজন নতুন ধরনের স্কিল টিচার তৈরি করা, ওয়ার্কার নয়। আমরা যদি 1 মিলিয়ন নতুন টিচার তৈরি করতে পারি, তাহলে আফ্রিকার মতো একটি রাষ্ট্র, তারা কিন্তু পিছিয়ে থাকবে না, একটি মহাদেশ কিন্তু এগিয়ে যাবে। আফ্রিকা একটি রাষ্ট্র নয়, আফ্রিকা মহাদেশ, সাউথ আফ্রিকা একটি রাষ্ট্র। ফলে তারা দুজনেই এগিয়ে যেতে পারবে যদি আমরা নতুন ধরনের নতুন মাল্টিটাস্কার টিচার তৈরি করি, এবং 1 মিলিয়ন টিচার যদি তৈরি করি, তাহলে সেই 1 মিলিয়ন টিচার 10 মিলিয়ন ছাত্র তৈরি করতে পারবে, যা আফ্রিকার জন্য এই মুহূর্তে প্রয়োজন। চাইলে ভারত ইনিশিয়েটিভটা নিতে পারে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। হেলথ কেয়ার রেসপন্স টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রধানমন্ত্রী বলেছেন যে যেভাবে কোভিড এসে আমাদেরকে র্যাপিড হেলথ কেয়ার টিমের প্রয়োজনীয়তা বুঝিয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোটা বিশ্বের উচিত হেলথ কেয়ার প্রপার ম্যানেজমেন্ট টিম তৈরি করা, যেন ক্রাইসিস মোমেন্টে যারা রেসপন্স করতে পারে, র্যাপিডলি অ্যাকশন নিতে পারে। ড্রাগ টেরর নেক্সাস, যা গোটা বিশ্বের এখন সমস্যা, তার বিপক্ষে সমস্ত দেশকে একযোগে লড়তে হবে। এই যে ফান্ডিং চেন, সেটাকে ব্রেক করতে হবে। ভারত আছে, সকলে আসুক। তারপর স্যাটেলাইট ডাটা একে অপরের শেয়ার করা উচিত, সিকিউরিটির জন্য অন্তত ইম্পর্টেন্ট, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে তারা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে উর্বান মাইনিং নিয়ে বলেছেন, এবং এই প্রধানত 6টি পয়েন্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ G20 সামিটে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তাই এই মিটিং ভারত কমপ্লিটলি ডমিনেট করেছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের কাছে হুঁশিয়ারি দেওয়া, দেখো ভারতের নেতৃত্বে এক নতুন বিশ্ব তৈরি হয়ে গেল, তোমরা চেয়েও আটকাতে পারলে না। এবং নিঃসন্দেহে এই বৈঠক ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু বড় ধাক্কা। যাই হোক, কমেন্টে কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। অনেকে আমাদের চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা হয়তো করতে ভুলে যান, দয়া করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। একটু ভালো লাগবে, পরিবারটা বড় হলে অনেক ইন্সপিরেশন পাবো নতুন নতুন এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ।